ব্যবহার এবং বিজ্ঞানীদের অবদান নিয়ে বিস্তারিত জানব। পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য হচ্ছে পর্যবেক্ষণ, পরীক্ষণ ও বিশ্লেষণের আলোকে কোনো বস্তুর শক্তির রূপান্তর ও তার প্রকৃতি নিয়ে আলোচনা করা। পদার্থবিজ্ঞান বিজ্ঞানের সবচেয়ে প্রাচীন এবং মৌলিক শাখা। এর উপর ভিত্তি করে রসায়ন এবং রসায়নের উপর ভিত্তি করে দাঁড়িয়েছে জীববিজ্ঞান। আমাদের চারপাশে দৃশ্যমান চেয়ার, টেবিল, বই, খাতা, কলম কেবল পদার্থ নয়, প্রতিটি বস্তুর অণুপরমাণু থেকে শুরু করে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্ক বা স্ট্রিং নিয়ে পদার্থ তৈরি হতে পারে। পদার্থবিজ্ঞানের পরিসর অনেক বড়। বর্তমান সভ্যতার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে ইলেকট্রনিক্সের, এবং এই প্রযুক্তির উন্নয়নে সবচেয়ে বড় অবদান পদার্থবিজ্ঞানের। প্রতিদিনের বিভিন্ন কাজে পদার্থবিজ্ঞান ব্যবহার করা হয়। এছাড়াও বিজ্ঞানের অন্যান্য শাখা এবং পদার্থবিজ্ঞান একসাথে হয়ে নতুন নতুন শাখা গড়ে উঠেছে। যেমন অ্যাস্ট্রোনমি ও ফিজিক্স মিলে অ্যাস্ট্রোফিজিক্স তৈরি হয়েছে। বায়োলজি এবং ফিজিক্স ব্যবহার করে গড়ে উঠেছে বায়োফিজিক্স। এছাড়াও কেমিস্ট্রির সাথে ফিজিক্স মিলে হয়েছে কেমিক্যাল ফিজিক্স। এমনকি মাটিতে পদার্থবিজ্ঞান ব্যবহার করে জিওফিজিক্স, এবং চিকিৎসা বিজ্ঞানে পদার্থবিজ্ঞান ব্যবহার করে গড়ে উঠেছে মেডিকেল ফিজিক্স। পড়ার সুবিধার জন্য পদার্থবিজ্ঞানকে দুটি মূল অংশে ভাগ করতে পারি। এক হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, দুই আধুনিক পদার্থবিজ্ঞান। তোমরা স্ক্রিন পজ করে দেখে নাও কোন কোন শাখাতে কি কি ব্যাপারে আলোচনা করা হয়। চলো পদার্থবিজ্ঞানে অবদান রেখেছেন এমন কিছু বিজ্ঞানীদের সম্পর্কে জেনে আসি। গ্রিসে জন্মগ্রহণ করা বিজ্ঞানী থেলেস সূর্যগ্রহণ নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি প্রথম যুক্তি ছাড়া শুধু পৌরাণিক কাহিনী ভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেন। তিনি লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন। গণিত শাস্ত্র থেকে পদার্থবিজ্ঞান সব শাখাতেই পিথাগোরাস ছিলেন ইতিহাসের এক স্মরণীয় নাম। কম্পমান তারের উপর ওনার মৌলিক কাজ ছিল। ডেমোক্রিটাস প্রথম ধারণা দেন যে পদার্থে এমন একটি একক রয়েছে যাকে ভাগ করা যায় না। তিনি এটিকে নাম দেন অ্যাটম বা পরমাণু। সেই সময়ের সবচেয়ে বড় দার্শনিক এবং বিজ্ঞানী অ্যারিস্টটলের মাটি, পানি, বাতাস ও আগুন দিয়ে সবকিছু তৈরি হওয়ার মতবাদটি অনেক বেশি গ্রহণযোগ্য ছিল। আরিস্টাকারাস প্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন, এবং তার অনুসারী সেলিউকাস যুক্তিতর্ক দিয়ে সেগুলো প্রমাণ করেছিলেন। এদিকে বিজ্ঞানী আর্কিমিডিস তরল পদার্থের ঊর্ধ্বমুখী বল বা প্লবতা আবিষ্কার করে আলোড়ন ফেলে দেন। পাশাপাশি গলীয় আয়নায় সূর্য রশ্মিকে কেন্দ্রীভূত করে দূরে থাকা শত্রুর যুদ্ধ জাহাজে আগুন ধরিয়ে দেওয়ার কৌশল আবিষ্কার করেন। গ্রিক আমলের বিজ্ঞানী ইরাটোস্থিনিস পৃথিবীর ব্যাসার্ধ সঠিকভাবে নির্ণয় করেন। এরপর প্রায় ১৫০০ বছর ধরে জ্ঞান বিজ্ঞানের এত চমৎকার আবিষ্কার অনেকটা থমকে গিয়েছিল। শুধুমাত্র ভারতীয়, মুসলিম এবং চীনা বিজ্ঞানীরা গ্রিক ধারার এই জ্ঞান চর্চাকে বাঁচিয়ে রেখেছিল। মুসলিম গণিতবিদ ও পদার্থবিজ্ঞানীদের ভেতর আল খোয়ারিজমি অন্যতম। তার লেখা আল জাবর বই থেকে বর্তমান অ্যালজেব্রা শব্দটি এসেছে। অপরদিকে ইবনে আল হাইয়ামকে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। এদিকে আরেক মুসলিম বিজ্ঞানী আল মাসুদি প্রকৃতির ইতিহাস নিয়ে ৩০ খণ্ডে এক বিশাল এনসাইক্লোপিডিয়া লিখেছিলেন। লিওনার্দো দা ভিঞ্চির মতো পেশাদার চিত্রশিল্পী পাখির ওড়া পর্যবেক্ষণ করে ১৫ শতকের শেষ দিকে উড়োজাহাজের মডেল তৈরি করেন। চুম্বকত্ব তথ্য নিয়ে বিস্তারিত গবেষণা ও তথ্য প্রদানের জন্য ডক্টর গিলবার্ট আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন। এছাড়া চীনা পদার্থবিজ্ঞানী শেন কুও চুম্বক নিয়ে কাজ করেছেন, এবং ভ্রমণের সময় কম্পাস ব্যবহার করে দিক বের করার ব্যাপারটি প্রথম সবার সামনে নিয়ে আসেন। জার্মান বিজ্ঞানী স্নেল আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করার মাধ্যমে আলো রিলেটেড অনেক কিছুর ব্যাখ্যা দেওয়া সহজ হয়েছে। ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে ইউরোপে ইউরোপীয় রেনেসা যুগে পদার্থবিজ্ঞানের জগতে এক বিস্ময়কর বিপ্লব শুরু হয়। ১৫৪৩ সালে কোপার্নিকাস তার একটি বইয়ে সূর্য কেন্দ্রিক একটি সৌর জগতের ব্যাখ্যা দেন। বই প্রকাশক ধর্মযাজকদের ভয়ে লিখেছিলেন এটি সত্যিকারের ব্যাখ্যা নয়, শুধু একটি গাণিতিক সমাধান মাত্র। কোপার্নিকাসের এই তথ্যটি অনেকদিন অজানা ছিল। গ্যালিলিও সেটিকে সবার সামনে নিয়ে আসেন। এই জন্য তিনি চার্চের কোপানলে পড়েন, এবং শেষ জীবনে তাকে গৃহবন্দী অবস্থায় কাটাতে হয়।
1687 সালে বিজ্ঞানী নিউটন বলবিদ্যার 3টি সূত্র ও মহাকর্ষ বলের সূত্র প্রকাশ করেন। এটা বল ও গতিবিদ্যার ভিত্তি তৈরি করে দেয়। এছাড়াও তিনি বিজ্ঞানী লাইবনিজকে সাথে নিয়ে গণিতের নতুন ধারা ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন। পদার্থবিজ্ঞানে বাঙালি বিজ্ঞানীদেরও অনেক অবদান ছিল। 1895 সালে কীর্তিমান বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তাড়িৎ চৌম্বক তরঙ্গের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি প্রেরণ করতে সক্ষম হন। বাঙালি আরেক বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী। বিকিরণ রিলেটেড কোয়ান্টাম সংখ্যায়ন তথ্যের সঠিক গাণিতিক ব্যাখ্যা দিয়ে পদার্থবিজ্ঞানের অসামান্য অবদান রেখেছিলেন। তাই তার নামানুসারে এক শ্রেণীর মৌলিক কণাকে বোসন নাম দেওয়া হয়। পদার্থবিজ্ঞানে নারীদেরও অবদান ছিল। বিংশ শতাব্দীর আগে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো সাধারণত নারী শিক্ষার্থী গ্রহণ করত না, কিন্তু গত শতাব্দীতে এইসব প্রচলন ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়ায় বিজ্ঞানেও নারী বিজ্ঞানীদের আবির্ভাব ঘটে। তবে তাদের মধ্যে থেকে মারি কিউরি নামে একজন বিজ্ঞানী পদার্থবিজ্ঞান এবং রসায়নে দুই ক্ষেত্রেই নোবেল প্রাইজ পান। তিনি প্রথম বিজ্ঞানী যিনি প্রস্তাব করেন যে রেডিও অ্যাক্টিভিটির মূলে আছে পরমাণুর ভেতরে থাকা কোনো সূত্র। উল্লেখ্য যে ওনার চমৎকার অবদান সত্ত্বেও নোবেল কমিটি প্রথম নোবেল প্রাইজটি শুধু পিএ কুরিকে দিতে চায়। তবে অন্যান্য বিজ্ঞানীরা দাবি জানানোর পর নোবেল কমিটি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। এছাড়াও আমালি এমি নোসার নামে একজন জার্মান ম্যাথমেটিশিয়ান কোয়ান্টাম কারেন্ট কনজারভেশনের একটি মৌলিক থিওরি আবিষ্কার করেন। সিসিলিয়া পেইন গ্যাপস্কিন নামে একজন মার্কিন বিজ্ঞানী আবিষ্কার করেন যে তারাগুলোর মূল উপাদান হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। জসলিন বেল বার্নেল নামে একজন ব্রিটিশ পদার্থবিজ্ঞানী পালসার আবিষ্কার করেন এবং ভিরা রুবিন নামে একজন মার্কিন বিজ্ঞানী আবিষ্কার করেন ডার্ক ম্যাটার। আজ তাহলে এই পর্যন্ত। আজকের পর্বে তোমরা পদার্থবিজ্ঞানে বিভিন্ন বিজ্ঞানীদের অবদান সম্পর্কে জেনেছ। আগামী পর্বে আরও কিছু বিজ্ঞানীদের অবদান এবং ভৌত রাশি সম্পর্কে জানব। পর্বে তুমি পদার্থবিজ্ঞানের পরিচয় এবং এতে কিছু বিজ্ঞানীদের অবদান সম্পর্কে জেনেছ। আজকের পর্বে আরও কিছু বিজ্ঞানীদের অবদান এবং রাশি পরিমাপের একক সম্পর্কে জানবে। একসময় ধারণা করা হতো আলো ইথার নামক কণার মাধ্যমে সূর্য থেকে পৃথিবীতে আসে, কিন্তু 1887 সালে মাইকেলসন এবং মর্লি নামে দুজন বিজ্ঞানী প্রমাণ করেন যে ইথার বলে কিছু নেই এবং আলোর বেগ স্থির কিংবা গতিশীল সব মাধ্যমেই সমান। বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করার কথা সর্বপ্রথম বলেন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। তিনি 1905 সালে থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্ব থেকে E=mc² সূত্রটি বের করে সারা দুনিয়ায় আলোড়ন ফেলে দেন। ইলেকট্রনিক্স ও আধুনিক প্রযুক্তির আবিষ্কারের কারণে শক্তিশালী এসকেলেটরে অনেক নতুন নতুন কণার আবিষ্কার হতে থাকে। থিওরিটিক্যাল স্ট্যান্ডার্ড মডেল ব্যবহার করে পদার্থবিজ্ঞানের পার্টিকলগুলিকে চমৎকারভাবে সাজানো সম্ভব হলেও ভর ব্যাখ্যা করা যায় না। এর জন্য হিগস বসন নামে একটি নতুন কণার অস্তিত্ব ভবিষ্যৎবাণী করা হয়। পরবর্তীতে 2012 সালে পরীক্ষাগারে হিগস বোসন কণার শনাক্ত ছিল তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের বিরাট সাফল্য। তুমি নিশ্চয়ই ব্ল্যাক হোল বা কৃষ্ণ বিবরের নাম শুনেছ। কৃষ্ণ বিবর, ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জির মতো ধারণাগুলো তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 100 বছর আগে বিজ্ঞানী হাবলের দেখানো তত্ত্বের মাধ্যমে। তিনি দেখিয়েছিলেন ইউনিভার্সের সবগুলো গ্যালাক্সি একে অন্যের থেকে দূরে সরে যাচ্ছে এবং এই মহাবিশ্ব ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। বিজ্ঞানীরা দেখান প্রায় 14 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং নামে একটি প্রচন্ড বিস্ফোরণে এই মহাবিশ্ব তৈরি হয়েছিল। চলো এবার রাশি সম্পর্কে জেনে আসি। এই জগতে আমরা যা কিছু পরিমাপ করি তাকে রাশি বলা হয়। যেমন আলু পরিমাপের জন্য 5 কেজি কথাটি ব্যবহার করা হয়, তাহলে 5 কেজি একটি রাশি। তেমনি ভাবে দূরত্ব পরিমাপের জন্য 50 মিটার কথাটি ব্যবহার করি, তাই এটিও একটি রাশি। এবার রাশির প্রকারভেদ সম্পর্কে জানব। যে সকল রাশি পরিমাপের জন্য অন্য কোনো রাশির সাহায্যের প্রয়োজন হয় না তাকে মৌলিক রাশি বলে। আর মৌলিক রাশি ব্যবহার করে যখন অন্য কোনো রাশি প্রকাশ করা হয় তাকে লব্ধ রাশি বলে। তুমি জেনে অবাক হবে, মাত্র 7টি মৌলিক রাশি যেমন দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ
ও দীপন তীব্রতার একক জানা থাকলে তুমি পৃথিবীর সকল লব্ধ রাশির একক বের করতে পারবে। আর চমৎকার একটি ছন্দের মাধ্যমে তুমি এই মৌলিক রাশিগুলো মনে রাখতে পারো। ছন্দটি স্ক্রিন পজ করে খাতায় লিখে নাও। এবার আমরা জানবো এসআই একক বলতে কি বোঝায়। তুমি হয়তো ট্রাকের গায়ে 5 টন লেখা দেখে থাকবে, আবার বার্থডে কেকের হিসাব করো পাউন্ড এককে, অথবা দোকানে যেয়ে 1 কেজি আটা কিনে নিয়ে আসো। খেয়াল করলে দেখবে এখানে সবগুলো একক দিয়েই ভর পরিমাপ করা হচ্ছে, তবে এককগুলি ভিন্ন ভিন্ন। এভাবে বিভিন্ন একক ব্যবহার না করে যেন একটি নির্দিষ্ট একক ইউজ করা যায়, এর জন্য যে আন্তর্জাতিক পদ্ধতি মেনে চলা হয় তাকে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস বা সংক্ষেপে এসআই একক বলে। এবার চলো মৌলিক রাশিগুলোর এসআই একক সম্পর্কে জেনে নেই। শূন্য মাধ্যমে 1 সেকেন্ডের 29,97,92,458 ভাগের 1 ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় 1 মিটার। স্বাভাবিক উচ্চতার একজন মানুষের মাটি থেকে পেট পর্যন্ত উচ্চতা মোটামুটি ভাবে 1 মিটার। আবার ফ্রান্সের সেভ্রোতে একটি নির্দিষ্ট সুরক্ষিত কাচের মধ্যে প্ল্যাটিনাম ইরিডিয়াম ধাতু দিয়ে তৈরি 3.9 সেন্টিমিটার উচ্চতা আর ব্যাসের একটি ভর রাখা আছে। এই বস্তুর ভরকেই 1 কিলোগ্রাম বলা হয়। 1 লিটার পানির বোতলে যে পরিমাণ পানি ধরে তার ভর 1 কেজির কাছাকাছি। সময় পরিমাপের জন্য একটি সিজিয়াম 133 পরমাণুর এই পরিমাণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে 1 সেকেন্ড বলে। 1001 এই শব্দ তিনটি বলতে যে সময় লাগে তা মোটামুটি 1 সেকেন্ড। বিদ্যুৎ প্রবাহের একককে বলা হয় অ্যাম্পিয়ার। পাশাপাশি 1 মিটার দূরে রাখা দুটি তারের ভিতর একই দিকে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হলে প্রতি মিটার দৈর্ঘ্যে 2 × 10⁻⁷ নিউটন বলে পরস্পরকে আকর্ষণ করে সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। বলা যেতে পারে 3টি মোবাইল ফোন একসাথে চার্জ করা হলে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করা হয়। তাপমাত্রা পরিমাপ করতে কেলভিন একক ব্যবহার করা হয়। যে তাপমাত্রায় পানি কঠিন, তরল ও বায়বীয় 3 অবস্থাতেই থাকে তাকে ত্রৈধ বিন্দু বলে। পানির ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্টের তাপমাত্রাকে 273.16 দিয়ে ভাগ দিলে 1 কেলভিন পাওয়া যায়। হাত দিয়ে আমরা যদি কারো জ্বর অনুভব করতে পারি, বলা যেতে পারে তার তাপমাত্রা 1 কেলভিন বেড়েছে। পদার্থের পরিমাণকে প্রকাশ করা হয় মোল এককে। 0.12 কিলোগ্রাম ভরে যে কয়টি কার্বন 12 পরমাণু থাকে সেই সংখ্যক মৌলিক কণার সমান পদার্থ হচ্ছে 1 মোল। বলা যেতে পারে বড় চামচের 1 চামচ পানিতে 1 মোল পানির অণু থাকে। দীপন তীব্রতাকে ক্যান্ডেলা একক দিয়ে প্রকাশ করা হয়। কোনো আলোর উৎস থেকে যদি 1 স্টেরাডিয়ান ঘনকোণে 1 ওয়াটের 683 ভাগের 1 ভাগ বিকিরণ তীব্রতা পৌঁছায়, তাহলে সেই আলোর তীব্রতা হচ্ছে 1 ক্যান্ডেলা। তবে যে কোনো আলোর উৎস ব্যবহার করা যাবে না, সেটি হতে হবে সেকেন্ডে 540 × 10⁻12 টাইমস কম্পনরত কোনো আলো। একটি মোমবাতির আলোকে মোটামুটি ভাবে 1 ক্যান্ডেলা বলা যায়। এবার তাহলে স্ক্রিন পজ করে সবগুলো মৌলিক রাশির একক এবং প্রতীক খাতায় লিখে নাও। আজকের লেসনে এই পর্যন্তই। আজকের লেসনে আমরা আরো কিছু বিজ্ঞানীদের অবদান, মৌলিক রাশি ও তাদের একক সম্পর্কে জেনেছি। আগামী পর্বে আমরা গুণিতক, মাত্রা ও বৈজ্ঞানিক প্রতীক সম্পর্কে জানব। আচ্ছা, কেমন আছো ভাইয়ারা? আজকে আমরা যা যা শিখবো, আজকে হচ্ছে আমরা মাত্রা সম্পর্কিত গাণিতিক সমস্যাবলী শিখবো। অলরেডি আমরা থিওরি ক্লাসে কিন্তু মাত্রা সম্পর্কে সকল কিছু দেখে এসেছি। আজকে আমরা প্রবলেম সলভিং এ চলে যাব। আচ্ছা, প্রশ্নটা কি? জনাব জারিফ ইসলাম স্যার একদিন 10ম শ্রেণীর ক শাখায় পদার্থবিজ্ঞান ক্লাসে ছাত্রছাত্রীদের ত্বরণ এবং বলের মাত্রা বুঝিয়ে দেন। বল এবং ত্বরণের মাত্রা নির্ণয় করো। আমরা যেভাবে তোমাদেরকে বল, ত্বরণ, সরণ, বেগ এগুলার মাত্রা বুঝিয়ে দিয়েছিলাম, জনাব জারিফ ইসলাম স্যারও এভাবে ছাত্রছাত্রীদের বুঝিয়ে দিয়েছেন। আমাদের বল আর ত্বরণের মাত্রা নির্ণয় করতে হবে। চলো তাহলে শুরু করা যাক। কোনটা সিলেক্ট করে নিলাম। আচ্ছা, ফার্স্টে আমাকে কি বের করতে বলছে? ত্বরণের মাত্রা বের করতে বলছে। তাহলে ত্বরণ ইকুয়াল টু আমরা কি জানি? ত্বরণ ইকুয়াল টু আমরা সবাই জানি হচ্ছে ত্বরণ ইকুয়াল টু হচ্ছে বেগ বাই সময়। আবার বেগ ইকুয়াল টু কিন্তু আমরা সবাই জানি বেগ ইকুয়াল টু আমার সূত্র কি? সরণ বাই সময়। তাহলে বেগের জায়গায় যদি আমি লিখি সরণ বাই সময়,
আর নিচে কিন্তু অলরেডি আমার একটা সময় আছে, তাহলে কিন্তু আমি কি লিখতে পারি, সময় স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে স্মরণের জায়গায় আমি কি লিখতে পারি, স্মরণের মাত্রা আমরা সবাই জানি, স্মরণের মাত্রা হচ্ছে আমার এল, আর টি সময়ের মাত্রা হচ্ছে আমার টি স্কোয়ার, যেহেতু আছে টি স্কোয়ার। তাহলে আমরা কিন্তু ত্বরণের মাত্রা পেয়ে গেলাম। তাহলে ত্বরণের মাত্রা আমরা কি পেলাম, এল টি ইনভার্স টু। তাহলে এই যে যেটা পেলাম এটাই হচ্ছে আমার কি, ত্বরণের মাত্রা। আচ্ছা, এবার তাহলে আমরা বের করব বলের মাত্রা কি। তাহলে বলের মাত্রাটা আমরা শুরু করে দেই। তাহলে বল, বল ইকুয়াল টু আমার সূত্র কি আমরা জানি, এফ ইকুয়ালস টু এম এ। তাহলে এম হচ্ছে কি আমার ভর, ইনটু এ, এ হচ্ছে কি আমার ত্বরণ। তাহলে বল ইকুয়াল টু কি, ভর ইনটু ত্বরণ। তাহলে ভরের মাত্রা তো আমরা সবাই জানি, ভরের মাত্রা হচ্ছে কি শুধুমাত্র এম। আর ত্বরণের মাত্রা কি আমরা মাত্র বের করলাম, এল টি ইনভার্স টু। তাহলে আমরা বল আর ত্বরণের মাত্রা আমরা, ভর আর ত্বরণের মাত্রা আমরা কি পাচ্ছি, এম এল টি ইনভার্স টু। তাহলে এই যে মাত্রাটা পেলাম এটা হচ্ছে কি আমার ত্বরণের মাত্রা, বলের মাত্রা। তাহলে এটা হচ্ছে আমার বলের মাত্রা, আর এটা হচ্ছে কি আমার ত্বরণের মাত্রা। এটাই আমাদের জারিফ স্যার জানতে চেয়েছিলেন। আচ্ছা, তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে আমাকে কি বলা হয়েছে, মাত্রা বিশ্লেষণের মাধ্যমে কিভাবে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণটি সঠিকতা যাচাই করবে। আচ্ছা, এগুলো আমরা কিভাবে যাচাই করব, আমরা লেফট হ্যান্ড সাইডের আর রাইট হ্যান্ড সাইডের দুইটার মাত্রা যদি সেম হয় তাহলে আমরা বলতে পারি আসলে এই সমীকরণটা সঠিক। চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে কিন্তু স্মরণ, তাহলে স্মরণের মাত্রা কিন্তু অলরেডি আমরা জানি, স্মরণের মাত্রা আমরা সবাই জানি, এস ইকুয়ালস টু কি শুধুমাত্র হচ্ছে এল, তাই না? আচ্ছা, এবার আমরা ইউটি এর মাত্রা বের করব। ইউটি, ইউ মানে হচ্ছে কি আমার বেগ, ইউ মানে হচ্ছে আমার বেগ, আর টি মানে হচ্ছে কি আমার সময়। তাহলে ইউ বেগ, বেগের জায়গায় আমি কি লিখতে পারি, বেগের মাত্রা, বেগের জায়গায় আমি লিখতে পারি হচ্ছে স্মরণ বাই সময়, স্মরণ বাই সময় ইনটু সময়। আমরা এখানেও কাটাকাটি করে দিতে পারি, আর যদি আমরা মাত্রা বের করে কাটাকাটি করতে চাই, বেগের মাত্রা আমার তাহলে কি আসবে, এল টি ইনভার্স ওয়ান ইনটু সময় টি। তাহলে টি আর টি ইনভার্স ওয়ান বাদ দিলে আমার আসতেছে কি, এল এর এল, শুধুমাত্র এল। তাহলে ইউটি এর মাত্রা আমরা কি পাইলাম, এল। এটার মাত্রাও কিন্তু আমরা এলই পেয়েছি। এবার আমরা দেখব এটি স্কোয়ারের মাত্রাটা কি। তাহলে চলো শুরু করি। তাহলে এ টি স্কোয়ার, এটি স্কোয়ার, এটা হচ্ছে কি আমার ত্বরণ, এ হচ্ছে আমার ত্বরণ, আর টি স্কোয়ার এটা হচ্ছে আমার সময় স্কোয়ার, সময় স্কোয়ার। আমরা কিন্তু প্রথম প্রশ্নেই ত্বরণের মাত্রা অলরেডি বের করে এসেছি। কি ছিল তাহলে ত্বরণের মাত্রা, এল টি ইনভার্স টু, আর সময় এখানে কিন্তু স্কোয়ার আছে, তাহলে সময় স্কোয়ার যদি আমি লিখি তাহলে হবে কি টি স্কোয়ার, তাই না? সেগুলোতে থার্ড ব্র্যাকেট হবে, মাত্রা আমরা সবসময় থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, টি স্কোয়ার আর টি ইনভার্স স্কোয়ার কাটাকাটি চলে গেলে শুধু থাকতেছে হচ্ছে আমার এল। তাহলে এটি স্কোয়ারেরও মাত্রা আমার কি পাইলাম আমি, শুধুমাত্র এল। তাহলে দেখো আমার কিন্তু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুই সাইডেরই মাত্রা আমার শুধুমাত্র এল থেকে যাচ্ছে। তাহলে কিন্তু আমরা বলতে পারি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রের সঠিক সূত্র এটা যাচাই করা হয়ে গেল। থার্ড কোশ্চেনেও দেখো একইভাবে আমাকে বলা হয়েছে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে কিভাবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস সমীকরণটি সঠিকতা যাচাই করা যাবে। আচ্ছা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, ভি স্কোয়ার আর ইউ স্কোয়ার এগুলো কিন্তু সবই হচ্ছে আমার বেগ। তার মানে আমাকে বের করতে হবে বেগের স্কোয়ারের মাত্রা ইকুয়ালস টু এ এস এর মাত্রা যদি সেম হয় তাহলেই কিন্তু আমার প্রুফ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা বের করি, আগে আমরা বের করি হচ্ছে বেগের স্কোয়ারের আসলে মাত্রাটা কত হবে। তাহলে বেগের মাত্রা আমার কত, ভি দিয়ে আমি যদি বেগটাকে প্রকাশ করি,
ভি ইকুয়াল টু, আমরা জানি বেগ ইকুয়াল টু সরণ বাই সময়। অলরেডি আমরা এর আগের কোশ্চেনে দেখে এসেছি বেগের মাত্রা হচ্ছে আমার কি এল টি ইনভার্স 1। তাহলে আমি যদি বেগকে স্কোয়ার করি তাহলে ভি স্কোয়ারের মাত্রা কত আসবে? এল টি ইনভার্স 1 স্কোয়ার, তাহলে আসতেছে এল স্কোয়ার টি ইনভার্স 2। তাহলে এটা হচ্ছে কি আমার ভি স্কোয়ারের মাত্রা। তাহলে ভি স্কোয়ার আর ইউ স্কোয়ার তো সেম জিনিস, সেম বেগ, একটা হচ্ছে শেষ বেগ, একটা হচ্ছে আদি বেগ, কিন্তু বেগের মাত্রা তো সেমই থাকবে। তাহলে কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইডে মাত্রা পেয়ে গেলাম কি এল স্কোয়ার টি ইনভার্স 2। এবার আমরা বের করব হচ্ছে এ এস এর মাত্রা। তাহলে আমরা এ আর এস এর মাত্রা যদি আমি বের করি, এ এস এর, এটা হচ্ছে কি আমার ত্বরণ আর এসটা হচ্ছে কি আমার সরণ। তাহলে এর মাত্রা হবে কি আমার এল টি ইনভার্স 2, অলরেডি আমরা দেখে এসেছি, ইনটু সরণের মাত্রা আমরা সবাই জানি এল। তাহলে আমার কত আসতেছে? এল স্কোয়ার টি ইনভার্স 2। তাহলে এটা হচ্ছে আমার এ এস এর মাত্রা। তাহলে দেখো আমরা কিন্তু বেগের স্কোয়ারের মাত্রা আর এ এস এর মাত্রা দুইটাই পেলাম কি সমান। তাহলে আমি বলতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণটাও সঠিক। তাহলে এটা দ্বারা মাত্রার মাধ্যমে আমরা এটা প্রুফ করে দিতে পারলাম। বিজ্ঞানের বিভিন্ন রাশি সূক্ষ্মভাবে মাপা খুব কষ্টকর ব্যাপার ছিল। আধুনিক ইলেকট্রনিক্সের উপর নির্ভর করে চমৎকার সব যন্ত্রপাতির মাধ্যমে এখন কাজটা খুব সহজে করা যায়। গত পর্বে তুমি উপসর্গ, মাত্রা ও বৈজ্ঞানিক প্রতীক সম্পর্কে জেনেছ। জানবো রাশি পরিমাপের জন্য কি কি যন্ত্র ব্যবহার করা হয় এবং কিভাবে ওই যন্ত্র দিয়ে রাশি পরিমাপ করা যায়। চলো প্রথমেই স্কেল দিয়ে শুরু করি। তুমি নিশ্চয়ই স্কেল দেখেছ। জ্যামিতি কিংবা পদার্থবিজ্ঞানের ছোটখাটো দৈর্ঘ্য মাপার জন্য স্কেল ব্যবহার করা হয়। 100 সেন্টিমিটার বা 1 মিটার লম্বা স্কেলকে মিটার স্কেল বলা হয়। যদিও আমেরিকা সহ অন্যান্য অনেক দেশে ইঞ্চি ফুট স্কেল ব্যবস্থা প্রচলিত আছে। তাই মিটার স্কেলের এক পাশে সেন্টিমিটার এবং অন্য পাশে ইঞ্চি দাগ কাটা থাকে। আর 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার এবং 12 ইঞ্চ সমান 1 ফুট ধরে হিসেব করা হয়। এবার চলো দেখি কিভাবে স্কেল দিয়ে পরিমাপ করা হয়। একটা স্কেলে সবচেয়ে সূক্ষ্ম যে দাগ থাকে আমরা সেই পর্যন্তই কোনো বস্তুকে মাপতে পারি। মিটার স্কেল সাধারণত মিলিমিটার পর্যন্ত ভাগ করা যায়। তাই মিটার স্কেল ব্যবহার করে আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য মিলিমিটার পর্যন্ত মাপতে পারি। যেমন এই বস্তুটি মেপে খুব সহজেই বলে দিতে পারবে এটি 30 মিটার, কিন্তু অনেক সময় এর থেকেও সূক্ষ্মভাবে দৈর্ঘ্য মাপার দরকার হয়। যেমন এই বস্তুটি মেপে দেখলে এর দৈর্ঘ্য 28.5 মিটার, কিন্তু খেয়াল করে দেখবে 28.5-এর পরও আরও কিছুটা দৈর্ঘ্য আছে যা মাপা যাচ্ছে না। তখনই আমরা একটি ভিন্ন স্কেল ব্যবহার করে থাকি যার নাম ভার্নিয়ার স্কেল। মনে করো এই ইটের দৈর্ঘ্য 4 মিলিমিটার থেকে বেশি কিন্তু 5 মিলিমিটার থেকে কম। 4 মিলিমিটার থেকে কতটুকু ভগ্নাংশ বেশি সেটা ভার্নিয়ার স্কেল ব্যবহার করে বের করা সম্ভব। এই স্কেলটি মূল স্কেলের পাশে লাগানো থাকে এবং সামনে পিছে মুভ করা যায়। এখানে খেয়াল করলে দেখবে মূল স্কেলের 9 মিলিমিটার দৈর্ঘ্যকে ভার্নিয়ার স্কেলের 10 ভাগে ভাগ করা হয়েছে। যেহেতু 9 মিলিমিটার দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের 10 ভাগের সমান, তাই ঐকিক নিয়ম ব্যবহার করে পাই এর প্রতি 1 ভাগের দৈর্ঘ্য হবে 9/10 মিলিমিটার। এখন মূল স্কেলের 1 ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান বাদ দিলেই ভার্নিয়ার স্কেলে 1 ভাগ কতটুকু কম তা পাওয়া যাবে। অর্থাৎ এর মান হবে 1-9/10 মিলিমিটার বা 0.1 মিলিমিটার। এর পরের দাগটি মূল স্কেল থেকে 2/10 বা 0.2 মিলিমিটার দূরে থাকবে। একইভাবে তার পরের দাগটি মূল স্কেল থেকে 3/10 বা 0.3 মিলিমিটার দূরে থাকবে। অর্থাৎ কোনো দাগই মূল স্কেলের মিলিমিটার দাগের সাথে মিলবে না। তবে ভার্নিয়ার স্কেলের 10 নম্বর দাগটি মূল স্কেলের 9 নম্বর দাগের সাথে মিলে যাবে। তাহলে তুমি দেখতে পেলে ভার্নিয়ার স্কেলের একটি ভাগ ও মূল স্কেলের একটি ভাগের মাঝে কিছুটা পার্থক্য রয়েছে, আর এই পার্থক্যকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক।
ভার্নিয়ার ধ্রুবককে ইংরেজিতে ভার্নিয়ার কনস্ট্যান্ট, সংক্ষেপে ভিসি দিয়ে প্রকাশ করা হয়। মূল স্কেলের সবথেকে ছোট ভাগের দূরত্বকে ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা দিয়ে ভাগ করলেই ভার্নিয়ার ধ্রুবকের মান পাওয়া যায়। সুতরাং ভিসি ইকুয়ালস টু 1 মিলিমিটার ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 0.1 মিলিমিটার বা 0.0001 মিটার। পূর্ণ দৈর্ঘ্য মাপার সময় মূল স্কেলের সর্বশেষ দাগ পর্যন্ত মেপে ভার্নিয়ার স্কেলের দিকে তাকাতে হয়। যেমন এখানে বস্তুটি মূল স্কেল বরাবর 1 সেন্টিমিটারের কিছু বেশি আছে, তাই মূল স্কেল পাঠ হবে 1 সেন্টিমিটার। এবার দেখতে হবে ভার্নিয়ার স্কেলের কোনো দাগ মূল স্কেলের মিলিমিটার দাগের সাথে হুবহু মিলে যায় কিনা। যেমন এখানে ভার্নিয়ারের 3 নাম্বার দাগ মূল স্কেলের দাগের সাথে হুবহু মিলে যাচ্ছে। এখন এই দাগ সংখ্যাকে ভার্নিয়ার ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। এবার মূল স্কেলে মাপা দৈর্ঘ্যের সাথে সেটি যোগ করে দিলেই আমরা প্রকৃত দৈর্ঘ্য পেয়ে যাব। যেমন এই ক্ষেত্রে সেটি হচ্ছে 1.03 সেন্টিমিটার। এছাড়াও ভার্নিয়ার স্কেলের বিকল্প হিসেবে স্লাইড ক্যালিপার্স এবং কোনো বস্তুর ব্যাস বের করার জন্য স্ক্রু গজ ব্যবহার করা হয়। সরল রৈখিক ভার্নিয়ার স্কেলের পরিবর্তে স্ক্রুকে ব্যবহার করে যে বিশেষ স্কেলের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য মাপা হয় তাকে স্ক্রু গজ বলে। স্ক্রু গজের বৃত্তাকার স্কেলটি সম্পূর্ণ একবার ঘুরলে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে পিচ বলে। যেমন এই স্কেলের ক্ষেত্রে বৃত্তাকার স্কেল একবার ঘোরালে সেটি রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার সরে আসে, তাই এর পিচ 1 মিলিমিটার। যে বৃত্তাকার অংশটি ঘুরিয়ে স্কেলটিকে সামনে পেছনে নেওয়া হয় সেটিকে সমান 100 ভাগে ভাগ করা হলে প্রতি 1 ঘর ঘূর্ণনের জন্য স্কেলটি পিচের 1/100 ভাগের 1 ভাগ অগ্রসর হয়। অর্থাৎ এই স্কেলে 0.01 মিলিমিটার পর্যন্ত মাপা সম্ভব। এটাকে স্ক্রু গজের ন্যূনাঙ্ক বলে। আমরা যখন বলি কোনো একটি বস্তুর ওজন 1 কেজি, সত্যিকার অর্থে বোঝায় ওই বস্তুর ভর 1 কেজি। ভর বা ওজন এক কথা নয়। কোনো বস্তুর ওজন সরাসরি বের করা যায় না। প্রথমে বস্তুর ভর বের করে তাকে অভিকর্ষজ ত্বরণের সাথে গুণ করে ওজন বের করা হয়। একসময় বস্তুর ভর মাপার জন্য দাঁড়িপাল্লা বা নিক্তি ব্যবহার করা হতো, যেখানে বাটখারার নির্দিষ্ট ভরের সাথে বস্তুর ভরকে তুলনা করা হতো। আজকাল ইলেকট্রনিক ব্যালেন্সের ব্যাপক ব্যবহারে নিক্তি বাটখারার পরিচিতি মানুষ ভুলতে বসেছে। তোমরা এখন ভাবতে পারো কেন ইলেকট্রনিক ব্যালেন্সের ব্যবহার এত বেড়ে গেল। ইলেকট্রনিক ব্যালেন্সের উপর কোনো বস্তুকে রাখা হলে ব্যালেন্সের সেন্সর বস্তুটির ওজন নিখুঁতভাবে বের করে দিতে পারে। মৌলিক রাশিগুলির একটি গুরুত্বপূর্ণ রাশি হলো সময়। সময় অতি সূক্ষ্মভাবে মাপার জন্য আমরা স্টপওয়াচ বা থামা ঘড়ি ব্যবহার করে থাকি। ইলেকট্রনিক্সের অগ্রগতির কারণে খুব অল্প দামের মোবাইল ফোন থেকে শুরু করে প্রতিদিনের ব্যবহার করা প্রায় সকল ডিভাইসের মধ্যেই স্টপওয়াচ পাওয়া যায়। তাহলে আজকের পর্বে পরিমাপের যন্ত্রপাতি ও এদের ব্যবহার সম্পর্কে জানলাম। আগামী পর্বে আমরা পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা নিয়ে আলোচনা করব। আজকের পর্বে আমরা যন্ত্রপাতির ত্রুটি এবং তাদের গাণিতিক সমস্যার সমাধান করা শিখব। ত্রুটি বা ভুল শব্দটি শুনলে আমাদের একটা নেগেটিভ ফিলিং হয় এবং পরিমাপের ত্রুটি বলা হলে মনে হয় যে মানুষটি পরিমাপ করছে সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। বিষয়টি তা নয়। মানুষের ভুলের পাশাপাশি যে যন্ত্রপাতি দিয়ে পরিমাপ করা হচ্ছে সেখানেও ভুল থাকতে পারে। কাজে কতটুকু নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব তার একটা সীমা আছে, অর্থাৎ পরিমাপের ত্রুটি থাকা খুবই স্বাভাবিক। তবে পরিমাপ কতটুকু নির্ভুল হয়েছে তারও একটি ধারণা থাকতে হয়। এতে করে পরিমাপ করা ফলাফলের বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যায়। এক্ষেত্রে কিছু প্রচলিত নিয়ম জানা থাকলে তুমিও তোমার পরীক্ষার ফলাফলের নির্ভুলতার একটা পরিমাপ দিতে পারবে। ধরা যাক তুমি একটি স্কেল দিয়ে তোমার বইয়ের দৈর্ঘ্য মাপছো। বইটির দৈর্ঘ্য কত নির্ভুলভাবে মাপতে পারবে সেটা নির্ভর করে তোমার স্কেলটিতে কত সূক্ষ্মভাবে দাগ কাটা আছে তার উপর। যদি প্রতি 1 সেন্টিমিটার পর পর দাগ কাটা থাকে তাহলে পরিমাপের সময় তোমার উত্তরটি অবশ্যই সেন্টিমিটার এককে হবে। যেমন এই বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে তুমি বলবে 6 সেন্টিমিটার, কিন্তু বস্তুর প্রকৃত দৈর্ঘ্যটি যে হুবহু 6 সেন্টিমিটার তা কিন্তু নয়, সেটি সম্ভবত এর কাছাকাছি ছিল। কাজেই তোমার মাপা দৈর্ঘ্যের ভিতর একটু অনিশ্চয়তা থাকা সম্ভব।
সে কারণে প্রচলিত নিয়মে আমরা প্রকৃত উত্তরের সাথে সেই অনিশ্চয়তাটুকু যোগ করে দিই। যেমন এক্ষেত্রে বইটির দৈর্ঘ্য হবে 6 প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। এখানে 0.5 হলো অনিশ্চয়তা, আর এটি বেশি বা কম হতে পারে, তাই প্লাস মাইনাস ব্যবহার করা হয়েছে। অতএব বস্তুটির দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার থেকে 6.5 সেন্টিমিটারের ভেতর যে কোনো মান হতে পারে। এবারে আমরা নির্ভুলতা কিভাবে পরিমাপ করা যায় সেটা নিয়ে জানব। নির্ভুলতার একটা পরিমাপ হচ্ছে চূড়ান্ত ত্রুটি বা অ্যাবসলিউট এরর। নামটি দেখে বোঝা যাচ্ছে এটি হচ্ছে প্রকৃত মানের তুলনায় পরিমাপ করা মাপের পার্থক্যটুকু কত তা বোঝায়। যেমন এই উদাহরণের ক্ষেত্রে আমরা সম্ভাব্য ত্রুটি ধরে নিয়েছিলাম প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার, তাই এর চূড়ান্ত ত্রুটি হবে মডিউলাস অফ প্লাস মাইনাস 0.5। এবার আমরা রিলেটিভ এরর বা আপেক্ষিক ত্রুটি সম্পর্কে জানব। ধরা যাক কোনো দৈর্ঘ্য মাপতে গিয়ে 5 সেন্টিমিটার ত্রুটি হয়। বস্তুটির দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এই ত্রুটিটি খুবই গুরুতর, কিন্তু দৈর্ঘ্যটি যদি 10 মিটার হয় তাহলে পরিমাপটি যথেষ্ট নির্ভুল। এই বিষয়টুকু বোঝানোর জন্য আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এররের ধারণা আনা হয়েছে। এক্ষেত্রে চূড়ান্ত ত্রুটির পরিমাণকে পরিমাপ করা মান দিয়ে ভাগ করে শতকরা এককে প্রকাশ করা হয়। একটি উদাহরণ দিলে ব্যাপারটি আরো ক্লিয়ার হবে। যেমন আমাদের প্রথম উদাহরণের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি 5 সেন্টিমিটার ও পরিমাপ করা মান 10 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি হবে 50%। দ্বিতীয় উদাহরণের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি 5 সেন্টিমিটার ও পরিমাপ করা মান 10 মিটার। তাহলে এক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি হবে 0.5%। তাহলে বুঝতে পারলে আপেক্ষিক ত্রুটি দেখে খুব সহজেই পরিমাপের নির্ভুলতা সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। চলো এবার একটি গাণিতিক সমস্যা সমাধান করে আসি। মনে করো বর্গাকার একটি বাগানের দৈর্ঘ্য পরিমাপ করে তুমি 10 মিটার পেয়েছো। পরিমাপের আপেক্ষিক ত্রুটি 10% হলে বাগানের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কত হবে? মাত্রই তুমি দেখেছো আপেক্ষিক ত্রুটি বলতে বোঝায় চূড়ান্ত ত্রুটি ও পরিমাপ করা মানের অনুপাতে শতকরা পরিমাণ। তাহলে প্রথমেই বাগানের ক্ষেত্রফল পরিমাপ করে নিতে হবে। আমরা জানি বর্গাকার বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য স্কয়ার, অর্থাৎ 10 স্কয়ার বা 100 বর্গমিটার। আবার দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি 10%, আর 10 মিটারের 10% হবে 1 মিটার, অর্থাৎ এটি বাগানের দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটি। সুতরাং বাগানের দৈর্ঘ্য পরিমাপ করা হলে 10 মিটার থেকে 1 মিটার কম বা 1 মিটার বেশি হতে পারে। কাজেই সবচেয়ে কম দৈর্ঘ্য হবে 9 মিটার ও সবচেয়ে বেশি দৈর্ঘ্য হবে 11 মিটার। সুতরাং বাগানের সর্বোচ্চ ক্ষেত্রফল হবে 121 বর্গমিটার, আর সর্বনিম্ন ক্ষেত্রফল হবে 81 বর্গমিটার। তাহলে প্রথম ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি পাবো মডিউলাস 121 মাইনাস 100 ইকুয়ালস টু 21 স্কয়ার মিটার্স, এবং দ্বিতীয় ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি হবে মডিউলাস অফ 100 মাইনাস 81 ইকুয়ালস টু 19 স্কয়ার মিটার্স। দুটি ত্রুটি যেহেতু সমান নয়, আর আমরা যেহেতু ত্রুটির জন্য সবসময় বড় মান নিয়ে কাজ করি, তাই এক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি হবে 21 মিটার স্কয়ার। কাজে আপেক্ষিক ত্রুটি হবে 21/100 ইন্টু 100% বা 21%। অর্থাৎ দৈর্ঘ্যের পরিমাপে ত্রুটি 10% হলে ক্ষেত্রফলের ক্ষেত্রে সেটা হবে প্রায় দ্বিগুণ। যেমন এক্ষেত্রে 10-এর দ্বিগুণ হয় 20, আর ত্রুটি এসেছে তার কাছাকাছি 21%। এবার চলো আয়তনের ক্ষেত্রে সিমিলার একটি প্রবলেম দেখে আসি। মনে করো তুমি একটি বাক্স মেপে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা পেয়েছো 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। বের করতে হবে তোমার মাপে কতটুকু ত্রুটি আছে। প্রথমে জানা মানগুলো গুণ করে আয়তন বের করি। ধরি পরিমাপের চূড়ান্ত ত্রুটি 0.5 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা পরিমাপের ত্রুটি এরকম হবে। এখন চূড়ান্ত ত্রুটিগুলো মাইনাস করে গুণ করলে সম্ভাব্য ছোট আয়তন বের হবে। একইভাবে চূড়ান্ত ত্রুটিগুলো যোগ করে গুণ করলে সম্ভাব্য বড় আয়তন বের হবে।
এক্ষেত্রে দেখতে পাচ্ছি বড় আয়তনের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি বেশি, তাই বড় আয়তন নিয়ে আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। তাহলে আপেক্ষিক ত্রুটি আসবে প্রায় 30%। আজ তাহলে এই পর্যন্তই। আজকের পর্বে আমরা পরিমাপের ত্রুটি নিয়ে বিস্তারিত জানলাম। আগামী পর্বে আমরা এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা শিখব।